তেল আবিব বেয়ারশেবা ও জর্ডানের বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইরানের হামলায় ২,০০০ ইসরায়েলি হাসপাতালে ভর্তি। জানাবো সৌদি আরবে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত। অন্যদিকে সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলা, ইসরায়েলের ২ সেনা নিহত। নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা ইরানের। সবশেষ জানাবো মার্কিন চাপের মুখে ইরানকে একা ছেড়ে দিচ্ছে না চীন। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি দ্রুত আঞ্চলিক রূপ নিয়েছে। পাল্টা জবাবে ইরান প্রতিবেশী কয়েকটি দেশের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, বিশেষ করে মার্কিন মিত্র উপসাগরীয় দেশগুলোতে। পরিস্থিতি এখন আর শুধু ইরান ইসরায়েল বা ইরান যুক্তরাষ্ট্র সীমাবদ্ধ নয়, এটি উপসাগরীয় অঞ্চল জুড়ে বিস্তৃত বহুমাত্রিক সংঘাতে রূপ নিয়েছে। সামরিক, জ্বালানি ও কূটনৈতিক ৩টি ফ্রন্টেই উত্তেজনা। বর্তমান তথ্য অনুযায়ী ব্যাপক যুদ্ধ চলছে, প্রক্সি গোষ্ঠীগুলো সক্রিয়। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ অভিযানের ইঙ্গিত দিয়েছেন, তাই পরিস্থিতি সীমিত যুদ্ধের বাইরে গিয়ে আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। ইরান প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে যুদ্ধ বাড়াবে, যেমন লেবাননে হেজবোল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাক সিরিয়ায় মিলিশিয়া সক্রিয়। ইসরায়েল একাধিক ফ্রন্টে লড়াইয়ে জড়িয়ে পড়ছে। উপসাগরীয় দেশগুলোতে হামলা বেড়েছে। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সেন্টকম সরাসরি বড় আকারে জড়িয়ে পড়বে। তাই প্রতিটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন, এটি কি পূর্ণাঙ্গ যুদ্ধের শুরু? কমেন্টে জানান। আমাদের সঙ্গে থাকুন, আমরা নজর রাখছি প্রতিটি আপডেটে। খবরটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট পেতে, কারণ এই সংকটের প্রভাব পৌঁছে যেতে পারে আমাদের সবার জীবনে। সতর্ক থাকুন, সচেতন থাকুন। তেল আবিব, বেয়ারশেবা ও জর্ডানের বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGC জানিয়েছে, তারা ইসরায়েলের বেয়ারশেবা ও তেল আবিব শহর এবং জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলাকে অপারেশন ওয়াদে সাদেক ওরের ২৮তম ধাপের অংশ বলে উল্লেখ করেছে IRGC। তারা জানিয়েছে, বেয়ারশেবা ও তেল আবিবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ছিল খেইবর ধরনের, যার ওয়ারহেড অত্যন্ত ভারী। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছিল যে তারা ইরান সরকারের সামরিক অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করেছে। ইরানের হামলায় ২,০০০ ইসরায়েলি হাসপাতালে ভর্তি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে প্রাণহানি ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহের বেশি সময়ে মোট ১,৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলেও জানায় তারা। রোববার ৮ মার্চ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় নতুন করে আরও ১৫৭ জন আহত হয়েছেন। আহত ও চিকিৎসাধীনদের অবস্থা ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এবং হামলার পরবর্তী পরিস্থিতিতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ১১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। মন্ত্রণালয় জানিয়েছে, অনেকে সাইরেন শুনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে বা ধাক্কা লেগে আহত হয়েছেন। নাগরিকদের সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই আঞ্চলিক উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। এই হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ অন্তত ১,২০০ জন নিহত এবং ১০,০০০-এর বেশি মানুষ আহত হন। সৌদি আরবে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত। সৌদি আরবে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত হয়েছেন। বাংলাদেশ সময় সোমবার রাতে এ তথ্য জানায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলায় আহত এক সেনা মারা গেছেন। তিনি গত ১ মার্চ আহত হয়েছিলেন বলে উল্লেখ করে সেন্ট্রাল কমান্ড বলেছে, মধ্যপ্রাচ্যে ইরানি বাহিনীর প্রাথমিক হামলার সময় আহত এক মার্কিন সেনা সদস্য গতকাল রাতে মারা গেছেন। গত ১ মার্চ সৌদি আরবে মার্কিন বাহিনীর ওপর হামলার সময় তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন। অপারেশন এপিক ফিউলিতে এই নিয়ে মোট ৭ জন মার্কিন সেনা সদস্য নিহত হলেন। বর্তমানে সেখানে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের সদস্যদের জানানোর ২৪ ঘণ্টা পর ওই নিহত যোদ্ধার পরিচয় প্রকাশ করা হবে। সূত্র আল জাজিরা।
সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলা, ইসরায়েলের 2 সেনা নিহত। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও উত্তরাঞ্চলীয় শহরে নতুন করে হামলা হয়েছে। রোববার 8 মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের মিসগাভ ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে এটি একটি সামরিক লজিস্টিক্স কেন্দ্র। লেবাননের বিভিন্ন শহর ও জনপদে ইসরায়েলি হামলার জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে। আরেকটি পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের হাইফা নেভাল ঘাঁটিকে লক্ষ্য করে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগের দিনও একই নৌঘাঁটিতে হামলার দাবি করেছিল সংগঠনটি। এর আগে হিজবুল্লাহ জানায়, তারা উত্তর ইসরায়েলের শহর নাহারাইয়ায় 2টি ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটি বলেছে, এটি শহরটিকে লক্ষ্য করে আগে দেওয়া সতর্কবার্তার অংশ। এদিকে দক্ষিণ লেবাননে সংঘর্ষে 2 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এটিই প্রথম ইসরায়েলি সেনা নিহতের ঘটনা ঘটেছে। তবে নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা ইরানের। নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করেছে ইরান। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান। বাংলাদেশ সময় রাত 3:15টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে। দেশটির 88 ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। তারা সর্বশেষ ভোটাভুটিতে মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছেন। অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন নেতার প্রতি সবাইকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্ত্রী মেয়েসহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই সময় তার সঙ্গে আরও উচ্চপদস্থ অন্যান্য সামরিক কর্মকর্তারাও প্রাণ হারান। আল জাজিরা জানিয়েছে, মোজতবা কখনও কোনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনেও অংশ নেননি। কিন্তু তার বাবা সুপ্রিম লিডার থাকার সময় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার বেশ প্রভাব ছিল। তিনি ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন। তার বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পর থেকেই তাকে পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে দেখা হচ্ছিল। 56 বছর বয়সী মোজতবা নিজে অবশ্য কখনো এ নিয়ে আলোচনা করেননি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 দিন আগে জানান, মোজতবা সুপ্রিম লিডার হলে তাদের কাছে তা গ্রহণযোগ্য হবে না। ট্রাম্প একাধিক সংবাদ মাধ্যমকে বলেছেন, ইরানের নেতা নির্বাচনে তাকে সরাসরি যুক্ত করতে হবে। তবে ট্রাম্পের বক্তব্যকে উড়িয়ে দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট। সূত্র আল জাজিরা। মার্কিন চাপের মুখে ইরানকে একা ছেড়ে দিচ্ছে না চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত রোববার মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় 5টি মূলনীতি ঘোষণা করেছেন। এই যুদ্ধকে তিনি একটি অনপ্রেত সংঘাত হিসেবে বর্ণনা করেন। বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বেইজিং অবিলম্বে যুদ্ধবিরতি এবং সংঘাত নিরসনের পক্ষে। তবে মার্কিন চাপের মুখে তারা তেহরানকেও একা ছেড়ে দিচ্ছে না। ওয়াং ই জানান, গাজার মানবিক সংকট মোকাবিলায় চীন একটি দায়িত্বশীল পরাশক্তি হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত। বেইজিং ইসরায়েল ফিলিস্তিন সংকটে জাতিসংঘ সমর্থিত দ্বিরাষ্ট্র সমাধান নীতি সমর্থন করে। ইরান চীনের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ হলেও বেইজিং বর্তমানে একটি অর্থনৈতিক ও কূটনৈতিক ভারসাম্য রক্ষা করছে। হরমুজ প্রণালীতে অবরোধ চীনের ওপরও প্রভাব ফেলছে। তবে বিশেষ দূত পাঠানোর মাধ্যমে চীন ইরানকে এই বার্তাও দিচ্ছে যে মার্কিন চাপের মুখে তারা তেহরানকে একা ছেড়ে দিচ্ছে না। ওয়াং ই প্রস্তাবিত 5টি মৌলিক নীতি হল: 1. জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, 2. সামরিক শক্তির অপব্যবহার না করা, 3. অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, 4. রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি, 5. পরাশক্তিগুলোর গঠনমূলক ভূমিকা। যুক্তরাষ্ট্র ও জাপান প্রসঙ্গ। চলতি মাসের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কথা রয়েছে। ওয়াং ই সতর্ক করে বলেন, 2 দেশের মধ্যে আলোচনার পথ বন্ধ হলে ভুল বোঝাবুঝি বাড়বে, যা বিশ্বের জন্য ক্ষতিকর হবে। অন্যদিকে জাপানের সঙ্গে চলমান উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এখন টোকিওর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তাইওয়ান ইস্যুতে জাপানের হস্তক্ষেপের অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন।